সহজ টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। দেখো এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, 1 নম্বরে বলা হচ্ছে সঠিক বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তিনটি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের জায়গায় বলা হচ্ছে এশিয়ার বৃহত্তম বনভূমির নাম সাভানা, সেলভা, তৈগা না স্টেপ। তো এশিয়ার বৃহত্তম বনভূমি হচ্ছে তৈগা। ছয়ের দাগে বায়ুর চাপ মাপার যন্ত্র হলো হাইগ্রোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার না অ্যানিমোমিটার। তো বায়ুর চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। কয়ের দাগে অপসূর অবস্থান ঘটে 3 জানুয়ারি, 4 জুলাই, 21 জুন, 22 ডিসেম্বর। তো অপসূর অবস্থান ঘটে 4 জুলাই। 2 নম্বর দাগে দু এক কথায় উত্তর, দু এক কথায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 1 নম্বর করে। ঠিক আছে। কয়ের দাগে এশিয়ার কোন নদীকে স্বর্ণরেণুর নদী বলে? উত্তর লিখবে এশিয়ার ইয়াংসি নদীকে স্বর্ণরেণুর নদী বলে। কয়ের দাগে কোন ঋতুতে বেশিরভাগ দিন আকাশকে নীল দেখায়? তো শরৎ ঋতুতে বেশিরভাগ দিন আকাশকে নীল দেখায়। গয়ের দাগে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপর হচ্ছে কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলে? উত্তর লিখবে সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলে। এরপর 3 নম্বর দাগে অনধিক 30 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে সমচাপ রেখা কাকে বলে? উত্তর লিখবে নির্দিষ্ট সময়ে সমুদ্রতলের সাপেক্ষে ভূপৃষ্ঠের একই পরিমাণ বায়ুচাপযুক্ত অঞ্চলগুলিকে আবহাওয়া মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা সমপ্রেষ রেখা বলে। এরপর ক্ষয়ের দাগে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলে কি কি শিল্প গড়ে উঠেছে? তো টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের প্রধান শিল্পগুলি হলো কার্পাস বহন শিল্প, লৌহ ইস্পাত, মোটর গাড়ি, বিমান নির্মাণ শিল্প, পশম, কাগজ, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াকরণ ও জৈব প্রযুক্তি শিল্প। এরপর 4 নম্বর দাগে অনধিক 50 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3 নম্বর। কয়ের দাগে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্যগুলি লেখো। তো অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য হচ্ছে, 1 নম্বর পার্থক্য হচ্ছে অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত। 2 নম্বর হচ্ছে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। 3 নম্বর অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখার উভয় দিকে ক্রমশ কমতে থাকে, আর দ্রাঘিমা রেখাগুলির প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। ঠিক আছে। এবার হচ্ছে ক্ষয়ের দাগের প্রশ্ন, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? আমরা উত্তর লিখছি পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার ভূপ্রকৃতি, নদ নদী, হ্রদ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদের স্বতন্ত্র বৈশিষ্ট্য এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বা চরম বৈচিত্র্যের মহাদেশে পরিণত করেছে। কারণ নাম্বার এ দিয়ে আমরা লিখছি ভূপ্রাকৃতিক বৈচিত্র্য। এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, উচ্চতম মালভূমি পামির, পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বত, প্রাচীনতম ভঙ্গির পর্বত আরাবল্লী এবং বৃহত্তম সমভূমি সাইবেরিয়া প্রভৃতি ভূপ্রকৃতির বৈচিত্র্য নির্দেশ করে। পরের পয়েন্ট হচ্ছে মরুভূমির বৈচিত্র্য। এই মহাদেশে আরব, সাহারা প্রভৃতি উষ্ণ মরুভূমির পাশাপাশি লাদাখ, গোবি, আনাতোলিয়া প্রভৃতি শীতল মরুভূমির অবস্থান লক্ষ্য করা যায়। 3 নম্বর হচ্ছে জলবায়ুর বৈচিত্র্য। এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর উষ্ণতম স্থান জেকোবাবাদ, শীতলতম স্থান পৈমিয়াকন এবং সর্বাধিক বর্ষণবহুল স্থান মৌসিনরাম ও শুষ্কতম স্থান বার এল খালি এই মহাদেশের জলবায়ুর চরমতার উদাহরণ। 4 নম্বর বা নাম্বার ডি দিয়ে আমরা লিখছি এখানে নদ নদী ও হ্রদের বৈচিত্র্য। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, গভীরতম হ্রদ বৈকাল, সর্বাধিক লবণাক্ত ও নিম্নতম হ্রদ মরুসাগর এশিয়ায় অবস্থিত। ঠিক আছে। এরপর হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য। এশিয়ার দক্ষিণে চিরসবুজ বনভূমি, উপকূলীয় অঞ্চলে লবণাম্ব উদ্ভিদের ম্যানগ্রোভ অরণ্য, উত্তরে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্য তৈগা এবং উষ্ণ মরুভূমিতে জেরোফাইট উদ্ভিদ দেখা যায়। নাম্বার এফ দিয়ে আমরা লিখছি জনবসতি। এশিয়া মহাদেশের সর্বত্র জনঘনত্ব সমান্বয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি অত্যন্ত জনবহুল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রতিকূল জলবায়ুর কারণে স্বল্প জনবসতি দেখা যায়। এই সকল কারণেই এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর দেখো অনধিক 80 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5 নম্বর। পরের দেখা হচ্ছে বায়ুর চাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। আমরা লিখছি বায়ুর চাপের পার্থক্যের কারণগুলি হলো, 1 নম্বর দিয়ে লিখছি বায়ুর উষ্ণতা। বায়ুর চাপের পার্থক্যের প্রধান কারণ। সূর্যতাপে বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলি গতিশীল হয়ে পড়ে ও পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে, ফলে উষ্ণ বায়ু হালকা ও প্রসারিত হওয়ায় বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুর চাপও কমে। আবার বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং ঘনত্ব বেড়ে যাওয়ায় বায়ুর চাপ বাড়ে।
এ কারণে শীতল বায়ু অঞ্চলে শীতল মেরুবায়ু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। পরের পয়েন্ট হচ্ছে ভূমির উচ্চতা। পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও বায়ুস্তরের প্রবল চাপে ও ভারে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে ঘনভাবে থাকায় বায়ুর চাপ সব থেকে বেশি। ঠিক আছে, ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে ও বায়ুর চাপ হ্রাস পায়। এরপর হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্পপূর্ণ বা জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর থেকে হালকা বলে বায়ুর চাপও কম হয়, তাই বায়ুতে জলীয় বাষ্প মিশলে বায়ুর চাপ হ্রাস পায়, অর্থাৎ নিম্নচাপ তৈরি হয়। এরপর হচ্ছে পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুমণ্ডলের বায়ু দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়। এ কারণে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে আবর্তন বেগ সর্বাধিক বলে নিম্নচাপ তৈরি হয় এবং মেরু অঞ্চলে আবর্তন বেগ সবচেয়ে কম বলে বায়ুর চাপ বেশি হয়। ঠিক আছে, নেক্সট দেখো ক্ষয়ের দাগে নিরক্ষীয় জলবায়ু কোন কোন দেশে দেখা যায়, এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য ও স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। তো নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। এরপর আমরা লিখছি নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়া, সারা বছর অধিক উষ্ণতা থাকে। 2 নম্বর হচ্ছে এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। 3 নম্বর প্রতিদিন বিকেলে পরিচালন বৃষ্টিপাত হয় এই অঞ্চলে। এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 200 থেকে 250 ডিগ্রি সেন্টিমিটার। এরপর লিখছি আমরা স্বাভাবিক উদ্ভিদ। নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিৎ বা চিরসবুজ গাছ দেখা যায়, যেমন মেহগনি, রোজউড, আয়রনউড, সেগুন, রবার, সিঙ্কোনা ইত্যাদি উদ্ভিদ এখানে দেখা যায়। ঠিক আছে, তো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো এটা ছিল তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা একটা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষার আগে। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।